শুরু হচ্ছে আমাদের আজকের গল্প চোখের আলোয়। অমৃতদর্জি আপত্তি জানিয়েছিল। এই জায়গায় তাঁবু খাটাতে সে চাইছিল না। পাহাড়ের মাথার কাছে এই জায়গাটা দেখতে যতই ভালো লাগুক না কেন, রাত কাটানোর পক্ষে ভালো নয়। ভালো নয় কেন? কিসের ভয়? বাপ্পা প্রশ্ন করেছিল। অমৃতদর্জি জানিয়েছিল, কয়েক সাল ধরে এখানে অপদেবতাদের উপদ্রব শুরু হয়েছে। অপদেবতা? ভূত? ভূতেরা এই অল্টিটিউডে উঠতে পারে? শেরপাদের সর্দার অমৃতদর্জি দুই তরুণ পর্বতারোহীর হাসি দেখে চুপ করে গেছিল। আর কোনো কথা বলেনি। কম হয়ে থেকে সকলের সঙ্গে হাত লাগিয়ে তাঁবু খাটাতে শুরু করে দিয়েছিল। তাঁবু খাটাতে খাটাতেই মানিক বাপ্পাকে বলল, কেন শেরপার সর্দার পছন্দ করছে না এই জায়গাটা। তাহলে শোন বাপ্পা, তোকে একটা ঘটনা বলি। 3 বছর আগে সুরঞ্জনাদের মহিলা অভিযাত্রী দলটি এইখানেই আমাদেরই মতো তাদের শেষ শিবির খাড়া করেছিল। তারপর মধ্যরাত্রে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। আচমকা ধস নামে। তবুও দলে বাকি সকলের প্রাণ রক্ষা হয়েছিল, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না সুরঞ্জনার। শেরপা কি বলতে চায় সুরঞ্জনার আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে? মানিক বলল, ওরা তো প্রতি বছরই আসে কোনো না কোনো টিমের সঙ্গে। তার ফলে নানা রকমের কথা শোনে, দেখে। পোটাদের মুখে মুখেও তো অনেক কথা ছড়ায়। বাপ্পা তাকিয়ে দেখল উপরের দিকে। দিনান্তের আলো এবার ধীরে ধীরে নিভে যাবে। বরফ ঢাকা পর্বতচূড়াটা যেন তার দিকে তাকিয়ে হাসছে নিঃশব্দে। বাপ্পা মানিকের দিকে চোখ ফিরিয়ে বলল, সময় থাকলে আজই চলে যেতাম ওর মাথায়। আলো কমে এলো তাই আরো একটা বাড়তি দিন। রাতটা তাঁবুতে কাটিয়ে কাল সকাল থেকে শেষ চড়াইটুকু ডিঙোনো। মানিক নিজের হাতের দস্তানা আরো আঁটো করে নিতে নিতে অনেকটা যেন আপন মনে বলার মতো করে বলল, আরো একটা বাড়তি রাত মানে আরো আরেকটা বাড়তি ঝুঁকি। গত বছর অন্য একটা গ্রুপের সঙ্গে মানিক আরেকবার এসেছিল এই একই পথে। এইখানে ওরা আটকে গেছিল তুষার ঝড়ে। সারাদিন অপেক্ষা করবার পর আবহাওয়া আরো খারাপ হতে থাকলে ওরা আর রাতে এখানে থাকেনি, নেমে গেছিল সবাই। গতবারের তুলনায় এবারের আবহাওয়া অনেক ভালো। হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কোনো রকমের লক্ষণ নেই। তবে জায়গাটা অনেকটা উঁচুতে বলে ঠান্ডার কামড় এই পরন্ত আলোতেই মারাত্মক হয়ে উঠেছে। তাহলে মাথার উপরে আকাশটা কি চমৎকার নেই। একেবারে কালিদাসের ভাষায় বলা যায় নিবিড় নীলিমায় অলঙ্কৃত। কোথাও কোনো বিপদের সংকেত নেই। এই জায়গাটায় তাঁবু ফেলাটা পছন্দ না হলেও এবং খানিকটা সময় থম মেরে থাকলেও শেরপাদের সর্দার অমৃতদর্জি তার কাজে এক মুহূর্ত গাফিলতি করেনি। এই জন্যই ছোটখাটো চেহারার এই কঠোর পরিশ্রমী মানুষটিকে প্রথম থেকেই ভালো লাগছে বাপ্পার। মানিক অমৃতদর্জির সঙ্গে এর আগেও গেছে দু একটা অভিযানে। মানুষটি খুব বুঝদার, খুবই অভিজ্ঞ। তবে সারা জীবনের সংস্কারকে তো এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিতে পারে না এরা। অশরীরী আত্মা সম্পর্কে যেসব ধারণা এদের মধ্যে বহুকাল ধরে চলে আসছে, সেটাকে ওদের মন থেকে সহজে তাড়ানো যাবে না। যাই হোক, আজ তাঁবু খাটানোর পরই দিন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাকিয়ে যখন ঠান্ডা নামছে, সেই সময়
অমৃত দর্জি ফ্লাক্স ভর্তি গরম কফি নিয়ে এলো তখন মানুষটাকে বাপ্পার সত্যি সত্যি হিমালয়ের আশীর্বাদ বলে মনে হচ্ছিল। বাপ্পা এবং মানিকের মাঝারি আকারের সাদা রঙের মগ দুটিতে কফি ঢেলে দিল অমৃত দর্জি। তারপর বাপ্পাকে জিজ্ঞাসা করলো বাপ্পার শরীর এবং মন মেজাজ ঠিক আছে কিনা। মানুষটা জানে মানিক ব্যানার্জি অভিজ্ঞ পর্বতারোহী, অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছে বহুবার। অনেক দুর্গম অভিযানের অভিজ্ঞতাও মানিকের আছে, কিন্তু মানিকের তুলনায় বাপ্পা একেবারেই নতুন। এই ধরনের পর্বত শিখর জয়ের অভিযানে এতটা উচ্চতায় ওঠা এই তার প্রথম। তাই বাপ্পার মনের ভারসাম্য সম্পর্কে বিশেষ করে খোঁজখবর নেওয়া দরকার। চারপাশের ধপধপে সাদা বরফের মধ্যে দিনের শেষ আলো ফুরিয়ে গিয়ে অন্ধকার নেমে এলো অল্পক্ষণের মধ্যেই। আর বাইরে থাকা যাবে না। বাপ্পা আর মানিক তাদের তাঁবুর মধ্যে ঢুকে পড়ল। বাপ্পার মনে হলো বাইরেটা যেমন দেখতে দেখতে দ্রুত পাল্টে গেল, ভেতরটাও, মনের ভাবনা চিন্তা অনুভবগুলো সেই সঙ্গে তেমনি দ্রুত পাল্টে যাচ্ছে। খানিক আগে গরম কফিতে চুমুক দিয়ে বাপ্পা অমৃত দর্জিকে বলেছিল যে তার শরীর এবং মন দুই বেশ চাঙ্গা ছিল, কোনো রকমের অসুবিধে হচ্ছিল না। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বাপ্পা বুঝতে পারছিল ভেতরে ভেতরে সে আর কেন যেন খুব স্বাভাবিক থাকতে পারছে না। কি যেন অস্বস্তি হচ্ছে তার, কিন্তু ঠিক কি হচ্ছে সেটা ঠিক ধরতে পারছে না। বাপ্পা বুঝতে পারল মানিক ওকে মাঝে মধ্যে তীক্ষ্ণভাবে নজর করছে। কি হলো? বাপ্পার মুখের রেখায় তার ভেতরের এই অজানা অস্বস্তি কোনো ছাপ ফেলেছে নাকি? মানিক বলল, আজ আর গপ্প টপ্প নয় বাপ্পা, ঘুমিয়ে পড়াই ভালো। বাপ্পা তার স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ল। মানিকও দুজনের মাথার কাছে দুটো টর্চ রেখে দিয়ে শুয়ে পড়ল তার স্লিপিং ব্যাগটার মধ্যে। তার আগে সে তাঁবুর ভেতরে জ্বলন্ত মোমবাতিটা ফু দিয়ে নিভিয়েছে। বাপ্পা বুঝতে পারল স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল মানিক। বাপ্পারও ঘুম এসেছিল কিছুক্ষণের জন্য। গাঢ় ঘুমের মধ্যে সে টের পেল কেউ তাকে ডাকছে, ঘুমন্ত অবস্থায় জোরে জোরে ধাক্কা দিয়ে। বাপ্পা আচমকা উঠে পড়ল। কে? স্লিপিং ব্যাগ খুলে বেরিয়ে আস্তে আস্তে শুনল খুব নিচু গলায় তার নাম ধরে ডাকছে কেউ। কিন্তু কে ডাকছে? অন্ধকার ঘরে ঘুমন্ত মানিক ছাড়া তো শুধু বাপ্পা নিজের। তাহলে বাপ্পা অনেকক্ষণ চোখের পাতা খুলে বসে থাকলো। তাঁবুর সেই অন্ধকারের মধ্যে চুপচাপ চেয়ে থাকতে থাকতে একসময় তার মনে হলো চাপ চাপ অন্ধকার ঢুকে পড়ছে তার মাথার মধ্যে। অন্ধকার যে এমন ঠান্ডা হতে পারে তা বাপ্পার জানা ছিল না। ওই মারাত্মক শীতল অন্ধকার রুখে দেওয়ার জন্য বাপ্পা তার চোখের পাতা বন্ধ করতে চাইল, বন্ধ করতে পারল না। চলন্ত বাসে চেপে যেতে যেতে দমকা বৃষ্টি ঝেপে এলে কখনো কখনো যেমন হয়েছে, বাসের জানালার কাঁচ নামাতে গিয়ে আর কিছুতেই নামাতে পারা যায় না। জানালার সার্সিটা কিভাবে যেন আটকেই থাকে, আর সেটা টানাটানি করতে করতেই বৃষ্টির ফোঁটার দল ঝাঁপিয়ে পড়ে সব ভিজিয়ে একসা করে দেয়। এখনো তেমনি হলো। চোখের পাতা বন্ধ করার জন্য চেষ্টা করতে করতেই যেন হুড়মুড় করে ঠান্ডা অন্ধকার সেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষার মতো অনেকক্ষণ চলতে থাকলো বুঝিবা। ঠান্ডা অন্ধকারের অনুভূতি বাপ্পার জানা ছিল, কিন্তু কোনো কোনো গাঢ় অন্ধকারের যে নিজস্ব একটা শব্দ আছে তা তার জানা ছিল না। বাপ্পার মাথার মধ্যে সেই নিশ্ছিদ্র অন্ধকার তাঁবুতে শব্দটা অনেকক্ষণ অনুভবের মতো বেজে যাওয়ার পর
এক সময় থেমে গেল ধীরে ধীরে। শুনতে পাচ্ছো? তুমি শুনতে পাচ্ছো বাবা? তারপর ঘন রাতে ফাঁকা মাঠের মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার পর চাঁদ উঠে মিহি জ্যোৎস্না ছড়ালে যেমনটা হয়, সেই রকম একটা ব্যাপার হতে থাকলো বাপ্পার অনুভবের মধ্যে। মনে হলো কালো রঙের স্তূপ ঠেলে, বা বলা যায় স্তূপ কোলে, একটা বরফ নীল আলো হলুদ ডিমের মতো কি সব আধার ভেঙে ভেঙে ছড়িয়ে পড়তে শুরু করলো। সেই বরফ নীল জ্যোতির মধ্যে চোখ স্থির করে তাকিয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছিল বাপ্পার। তবু তাকে ভেতর থেকে কি যেন একটা ক্রমাগত ঠেলতে শুরু করে দিয়েছিল। বাপ্পা বুঝতে পারছিল কি যেন একটা হতে চলেছে, কি যেন একটা ঘটতে চলেছে এরপরে। বাইরে সম্ভবত জ্যোৎস্না ঝরে পড়ছে বরফের উপর ঝিরঝির করে, কিন্তু জ্যোৎস্না ঝরার আবার শব্দ আছে নাকি? আরো একটা কি যেন, আরো একটা কিসের শব্দ যেন মিশে আছে না ওর মধ্যে। ঠিক একটা মেয়েলি গলা খুব নিচু স্বরে কি যেন বলতে চাইছে। শুনতে পাচ্ছো বাবা? প্রথমে স্পষ্ট শোনা যাচ্ছিল না, ক্রমে কথাগুলো স্পষ্ট হচ্ছে। শুনতে পাচ্ছো? তুমি শুনতে পাচ্ছো বাবা? বাপ্পা কান খাড়া করে থাকে। ঠিক একটা মেয়েলি গলা খুব নিচু স্বরে কি যেন বলতে চাইছে। বাপ্পা কি ভুল শুনছে কিছু? এইরকম হাই অল্টিটিউডে সাধারণ উচ্চতা পেরিয়ে অনেক সময় পর্বতারোহীরা হ্যালুসিনেশনে ভোগে, উদ্ভট কিছু দেখতে শুরু করে, শুনতে শুরু করে। এসব কথা বাপ্পা শুনেছিল। তেমন কিছু হচ্ছে না তো। বাপ্পা উঠে বসলো, ভাবলো মানিককে ডাকবে কিনা। দুবার ডাকলো মানিককে। মানিক, মানিক মানিক। তখন অগাধ ঘুমে। তাঁবুর বাইরে আসতে গিয়ে একবার মনে হলো বাপ্পার টর্চটার সঙ্গে নেওয়া উচিত ছিল, কিন্তু বাইরে এসে আর সে কথা মনে হলো না। বেরিয়ে আসার আগে বাপ্পা সেই নিচু গলার ডাক শুনে গলা তুলে বলল, কে কে ডাকছে আমায়? বাপ্পা স্পষ্ট শুনল। সামান্য দূর থেকে উত্তর এলো, সুরঞ্জনা, আমি সুরঞ্জনা। আমার একটা উপকার করবে ভাই? আমার বোনের এই গলার লকেটটা পৌঁছে দেবে? কোথায় লকেট? তাঁবুর ভেতরের অন্ধকার থেকে বাপ্পা বেরিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করল। এই যে। অন্ধকার থেকে বেরিয়ে আসার মুহূর্তে বাপ্পার হাতের মধ্যে কিছু একটা এসে ঠেকল। বাপ্পা তাঁবুর বাইরে এসে অবাক হয়ে গেল। কি আশ্চর্য, এরই মধ্যে রাত ফুরিয়ে যাচ্ছে নাকি? সে তো ভাবছিল এখন মধ্যরাত। চারপাশে ধপধপে সাদা বরফ থেকে নীলচে আলো শেষ পর্যন্ত সাদা ফেনার মতো ফেটে পড়ছে। কোথাও কোথাও শুভ্রতা রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দৃষ্টি এতে কেমন যেন দিশেহারা হয়ে যায়। কোথায় সুরঞ্জনা? 2 বছর আগে পর্বতারোহণে এসে এইখানেই সুরঞ্জনা নিখোঁজ হয়ে গেছিল না? দলের সবাই ফিরেছিল নিচের তাঁবুতে, শুধু তো সুরঞ্জনারই সন্ধান পাওয়া যায়নি। তবে কি 2 বছর আগে সুরঞ্জনা মারা যায়নি? বাপ্পা বাইরে এসে কাছাকাছি কাউকে দেখতে পেল না। আকাশে তো চাঁদ দেখতে পাওয়ার কথা। আশ্চর্য, সেটাও নেই। একটা তারার কুচিও নেই, অথচ একটা আলো আছে। সুরঞ্জনা কি হামিং এর মতো কিছু একটা সুর পাচ্ছে? কিন্তু কোথায় সে? চারপাশে তো শুধু স্তব্ধ তুষার, কিছুই নড়ছে না, কোনো কিছু স্পন্দমান নয়। যেন সাইলেন্ট ট্র্যাকে বেঁচে যাচ্ছে সুরঞ্জনার হামিংটা। বাপ্পা ডান হাতের মধ্যে লকেটটা চেপে ধরল, আর সেই মুহূর্তে খানিক দূরের একটা বরফের স্তূপ নড়ে উঠল। ওটা কি বরফের স্তূপ না অন্য কিছু? অবাক কাণ্ড, ওটা একটা ঘোড়া। হ্যাঁ, ঘোড়াই তো, সাদা ঘোড়া। বাপ্পা শুনেছে হিমালয়ের ওই রকমের উচ্চতায় এক ধরনের সাদা ভাল্লুক দেখা যায়। সে পড়েছে এসব জায়গায় নাকি ইয়েতির পায়ের ছাপও কেউ কেউ দেখেছে, কিন্তু এই উচ্চতায় এই রকমের সাদা ঘোড়া যে দেখতে পাওয়া যাবে তা বাপ্পার জানা ছিল না।
কিন্তু সুরঞ্জনা কোথায় গেল? সুরঞ্জনাদের পরিবারকে বাপ্পা জানে, একটি বাঙালি পর্বতপ্রেমী পরিবার। সুরঞ্জনার ভাইও মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের মেম্বার। উত্তরকাশীতে অ্যাডভান্স কোর্স করেছিল বাপ্পার সঙ্গে। অন্ধকার তাঁবুতে বোনের গলার হাড়ের সোনার লকেটটা আমার হাতে ফেলে দিয়েই সুরঞ্জনা গেল কোথায়? বাপ্পা আবার শুনতে পেল সেই হামিং, মৃদু ধ্বনি তরঙ্গ, সাইলেন্ট সাউন্ড ট্র্যাক নাকি? কেউ কি রিন রিন করে হাসছে? শব্দটা আসছে ওইখান থেকেই, যেখানে সাদা ঘোড়াটা মুখ নিচু করে সরে সরে যাচ্ছে। সেই অলৌকিক শুভ্রতায় বাপ্পা ঘোড়াটার দিকে কয়েক পা এগিয়ে গেল। বাপ্পা এগোনোর সঙ্গে সঙ্গে ঘোড়াটাও আবার সরে গেল আরো কিছুটা দূরে। কি ব্যাপার? সাদা ঘোড়াটার পিছনে কেউ লুকিয়ে আছে নাকি? মেঘ না সাদা শাড়ির আঁচল ওটা? বাপ্পা আরো এগোয়। সঙ্গে সঙ্গে আরো সরে যায় সাদা ফেনার মতো কেশ সমেত ঘোড়াটা। বাপ্পার রোগ চেপে যায়। সে তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। এইভাবে বেশ খানিকটা সময় এগিয়ে যাওয়ার পর বাপ্পা ঘোড়াটার অনেকটা কাছাকাছি এসে পড়েছে। যে সাদা ঘোড়াটা সেই মুহূর্তে পাশ দিয়ে বয়ে যাওয়া একটা গাঢ় নীল নদীতে লাফিয়ে পড়ল। মরিয়া হয়ে বাপ্পাও সেই নদীতে লাফ দিতে যাবে, যেই বাধা পড়ল। বাপ্পার জ্যাকেটটা টেনে ধরল কেউ। ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বাপ্পা এগিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। বাপ্পাকে চাপটে ধরেছে। বাপ্পা সমস্ত শক্তি দিয়ে তাকে আবার সরিয়ে দিতে চাইল। সঙ্গে সঙ্গে বাপ্পার মুখের উপর একটা খুশি এসে পড়ল। এবার বাপ্পা বুঝতে পারল লোকটি মানিক। মানিকও চিৎকার করে অনেক কথা বলছিল, চিৎকার করছিল অমৃত দর্জিও। অথচ বাপ্পা ওদের কিছুতেই বোঝাতে পারছিল না ওরা যেটা গভীর খাদ বলছে সেটা বাপ্পার চোখের আলোয় এইমাত্র একটা ঘন নীল জলের নদী ছিল। বাপ্পা বোঝাতে পারছিল না যে এইমাত্র ওই ঘন নীল জলে যে শ্বেতবসনা ঝাঁপ দিয়েছে সে সুরঞ্জনা কিনা। বাপ্পা বোঝাতে পারছিল না যা সে দেখেছে তার নিজের চোখের আলোতেই দেখেছে, চোখ খুলেই দেখেছে। আর এই সোনার লকেটটা তো এই শীতল অলৌকিক শুভ্রতায় এখনো তার হাতের মধ্যে জ্বলজ্বল করছে। শুনছিলেন চোখের আলোয়, রচনা সুনীল দাস। সুরঞ্জনার গানটির রচয়িতা সুরকার এবং গানটি গেয়েছে অনিন্দিতা। গল্প পাঠে চন্দ্র, বুবাই এবং অনিন্দিতা।